তাহলে হচ্ছে চলতড়িৎ। চলতড়িৎ আগেই বলে নিলাম, যতটুকু আমাদের দরকার ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য সেই কথাটা মাথায় রেখে আমরা একটু প্রিপারেশন নেব। এই চ্যাপ্টারটা একেবারে ফুল শেষ করতে পারবো না, কারণ এই পরীক্ষার আগে। ঠিক আছে, তো আমরা একটু যে টপিকগুলা থেকে সাধারণত বোর্ড পরীক্ষাতেও প্রশ্ন আসে বা বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসে সেগুলোর উপর একটু হাইলাইট করব আর কি। ঠিক আছে, তো আমরা তড়িৎ প্রবাহটা সম্পর্কে একটু জেনে নিই। তড়িৎ প্রবাহ বিষয়টা আসলে কি? তড়িৎ প্রবাহকে সংক্ষেপে যদি আমরা বলি তাহলে বলবো চার্জের প্রবাহ বা ইলেকট্রনের প্রবাহ, আসলে অ্যাকচুয়ালি ইলেকট্রনের প্রবাহ। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের প্রবাহ, তাহলে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। ঠিক আছে, তো এই চার্জ প্রবাহ, এটা মনে করো একটা পরিবাহী। ঠিক আছে, যে কোনো প্রস্থচ্ছেদ বলতে বোঝাচ্ছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, চার্জ প্রবাহের হারকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। চার্জ প্রবাহের হারকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তো এটা আমরা বুঝলাম যে চার্জ প্রবাহ হইলেই তড়িৎ প্রবাহ হবে। তো সাধারণত ইলেকট্রন আবিষ্কারের পর থেকে আমরা জানি যে ইলেকট্রনের প্রবাহ মানেই হচ্ছে তড়িৎ প্রবাহ। ইলেকট্রন আবিষ্কারের অনেক আগে কিন্তু চার্জ আবিষ্কৃত হয়েছে, ইলেকট্রন কিন্তু অনেক পরে আবিষ্কৃত হয়েছে। তোমাদের জানা আছে হয়তো বা 1897 সালে স্যার জে থমসন কর্তৃক ইলেকট্রন আবিষ্কৃত হয়েছে, তার অনেক আগেই চার্জ আবিষ্কৃত হয়েছে। তো প্রচলিত প্রথা অনুসারে হ্যাঁ, ওই ধনাত্মক চার্জের প্রবাহকেই তড়িৎ প্রবাহের দিক ধরা হয়। ধনাত্মক চার্জের প্রবাহের যেদিকে প্রবাহিত হয় সেই দিকটাকেই তড়িৎ প্রবাহের দিক ধরা হয়। কারণটা হচ্ছে যে যখন ওই তড়িৎ আবিষ্কৃত হয়েছে তখন কিন্তু ইলেকট্রন কিন্তু আবিষ্কৃত হয় নাই, ইলেকট্রন তো অনেক পরে আবিষ্কৃত হয়েছে। তাই ওই যে তখন থেকেই ধনাত্মক চার্জের প্রবাহকেই তড়িৎ প্রবাহ বলা হয়ে থাকে, ধনাত্মক চার্জের প্রবাহের দিকটিকেই তড়িৎ প্রবাহের দিক হিসেবে ধরে নেওয়া হতো, এবং ওই অনুসারে পদার্থবিজ্ঞানের অনেক কিছু ব্যাখ্যা করা হয়েছে বা আবিষ্কৃত হয়েছে, অনেক কিছু করা হয়েছে। তো এইটাকে সামনে রেখে যখন ইলেকট্রন আবিষ্কৃত হয়েছে, ইলেকট্রন আবিষ্কার হওয়ার পরেও ওই তড়িৎ প্রবাহের দিকটাকে আর পরিবর্তন করা হয় নাই, ওটাকে আমরা এই জন্য বলছি প্রচলিত দিক। প্রচলিত দিক, তাহলে প্রচলিত দিক বলতে আমরা কি বুঝবো? ধনাত্মক চার্জ যেদিকে প্রবাহিত হয় সেটাই তড়িৎ প্রবাহের দিক। তাহলে প্রচলিত দিকটা কি একটু লিখে নিচ্ছি। প্রচলিত দিক, প্রচলিত দিক হচ্ছে ধনাত্মক চার্জের প্রবাহ। ধনাত্মক চার্জের প্রবাহের দিক হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। ঠিক আছে, ধনাত্মক চার্জের প্রবাহের দিকটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। তাহলে এখন দেখো তো, আমাদের জানা আছে যে ধনাত্মক চার্জ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে প্রবাহিত হয়। উচ্চ বিভব থেকে, মনে করো আমি যদি একটু দাগায় দেখাই তোমাদের, এখানে এটা মনে করো একটা উচ্চ বিভব প্রান্ত, এখানে মনে করো নিম্ন বিভব প্রান্ত। ঠিক আছে, তো এটা পজিটিভ চার্জ দিলাম, পজিটিভ, এটা নেগেটিভ বললাম, মনে করো নেগেটিভ বা নিম্ন বিভব প্রান্ত এটা, আর এটা হচ্ছে উচ্চ বিভব প্রান্ত, নিম্ন বিভব প্রান্ত। ঠিক আছে, পরিবাহী তার দ্বারা যদি যুক্ত করি, দেখো তাহলে তাহলে ধনাত্মক চার্জটা প্রবাহিত হবে এই দিকে। তাহলে তড়িৎ প্রবাহের দিকটা তাহলে কোন দিকে হলো? তড়িৎ প্রবাহের দিক, প্রচলিত দিক দেখাচ্ছি কিন্তু আমি, হ্যাঁ প্রচলিত দিক দেখাচ্ছি। অ্যাকচুয়াল দিক তাহলে কোনটা? তড়িৎ প্রবাহের অ্যাকচুয়াল দিক হচ্ছে ইলেকট্রনের যেদিকে চলে সেটা কিন্তু অ্যাকচুয়াল দিক, কিন্তু আমাদের বইগুলাতে কিন্তু তড়িৎ প্রবাহের দিক কিন্তু ধনাত্মক চার্জের দিক হিসাবেই দেখানো হয়েছে প্রচলিত দিক অনুসারে। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, তড়িৎ প্রবাহের দিক। প্রশ্ন হচ্ছে, আবারও বলছি, এটা হচ্ছে উচ্চ বিভব প্রান্ত, বুঝতেই পারছো ধনাত্মক চার্জে চার্জিত, আমি এখানে ধনাত্মক এবং ঋণাত্মক নিয়েছি বোঝানোর জন্য, যেটা উচ্চ বিভব প্রান্ত, এটা নিম্ন বিভব প্রান্ত। ঠিক আছে, এটা উচ্চ, এটা নিম্ন। এখন প্রশ্ন, স্যার এইটা নিম্ন, এটা হচ্ছে উচ্চ বিভব প্রান্ত, তাহলে উচ্চ
বিভব প্রান্ত। তাহলে উচ্চ বিভব প্রান্ত থেকে ধনাত্মক চার্জ নিম্ন বিভব প্রান্তের দিকে যাবে। ধনাত্মক চার্জের দিক তাহলে কোন দিকে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তড়িৎ প্রবাহের প্রচলিত দিক কোন দিকে? ওই উচ্চ বিভব প্রান্ত থেকে নিম্ন বিভব প্রান্তের দিকে। ইলেকট্রনের দিক তাহলে কোন দিকে হবে? ইলেকট্রনের দিক তো জানি আমরা, নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে হচ্ছে ইলেকট্রনের দিক। ইলেকট্রনের দিক। তাহলে আমি যদি বলি যে তড়িৎ প্রবাহের অ্যাকচুয়াল দিক কোন দিকে? নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে তড়িৎ প্রবাহের অ্যাকচুয়াল ডিরেকশন। ঠিক আছে, কিন্তু আমরা বইগুলোতে বা বিভিন্ন বইগুলোতে দেখতে পাবো যে এই তড়িৎ প্রবাহের দিক বলতে কিন্তু আমরা এটাই ধনাত্মক চার্জের প্রবাহের দিকটা দেখানো হয়েছে প্রচলিত দিক অনুসারে। এটা প্রচলিত দিক, তড়িৎ প্রবাহের দিকটা হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব প্রান্তের দিকে। ঠিক আছে, ওই আবিষ্কার যখন হয়েছে সেইটার সাথে সম্মান রেখে বলতে পারো এইটাই প্রচলিত আছে, ওইটাকে আর চেঞ্জ করা হয় নাই। পরবর্তীতে ইলেকট্রন আবিষ্কার হওয়ার পরে বিজ্ঞানীরা দেখলেন আসলে ইলেকট্রনের প্রবাহ মানেই হচ্ছে তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তো তারপরেও ওই প্রচলিত দিকটাকেই আর চেঞ্জ করা হয় নাই। ঠিক আছে, কারণ 1897 সাল পর্যন্ত এইভাবে এইটাকে ধরে নিয়ে, প্রচলিত দিককে ধরে নিয়ে তড়িৎ চুম্বকীয় থেকে শুরু করে বিভিন্ন সূত্র অনেক কিছু আবিষ্কার অলরেডি হয়ে গেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, দেখো এটাতে সমস্যা হয় নাই কেন? সমস্যা না হওয়ার কারণটা হচ্ছে চার্জ, এই উচ্চ ওই ধনাত্মক চার্জের প্রবাহ হোক আর ঋণাত্মক চার্জের প্রবাহ হোক, চার্জ কিন্তু প্রবাহিত হতে হবে, তাহলেই কিন্তু তড়িৎ প্রবাহিত হবে। চার্জ প্রবাহিত না হলে কিন্তু তড়িৎ প্রবাহিত হবে না, যার কারণে কোনো সমস্যায় কিন্তু সৃষ্টি হয় নাই। ডিরেকশন এটা কোনো ফ্যাক্টর না কিন্তু এইখানে। ঠিক আছে, যে চার্জ প্রবাহিত হচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে, সে এই দিকেই চার্জ প্রবাহিত হোক অথবা এই দিকেই চার্জ প্রবাহিত হোক না কেন, চার্জ প্রবাহিত হইলেই তড়িৎ প্রবাহিত হবে। চার্জ প্রবাহিত হইতে না পারলে তড়িৎ প্রবাহিত হবে না। আর চার্জ প্রবাহ ঘটানোর জন্য, চার্জকে প্রবাহিত হওয়ার জন্য কি করতে হবে? অবশ্যই বিভব পার্থক্য থাকতে হবে। এই যে পরিবাহী তার দ্বারা যে যুক্ত করেছি এটা আর এটা, তাহলে দেখো তো এটার উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। তাহলে যেহেতু বিভব পার্থক্য আছে তবেই কিন্তু এক প্রান্ত থেকে চার্জ অন্য বস্তুতে, একটা বস্তু থেকে চার্জ অন্য বস্তুতে, বা এখানে যদি বলি যে এই প্রান্ত থেকে চার্জ এই প্রান্ততে, বা এই প্রান্ত থেকে ইলেকট্রন এই প্রান্ততে কিন্তু পরিবাহিত হবে যদি বিভব পার্থক্য থাকে। আমরা আগের চ্যাপ্টারে শিখে এসেছি বিভব পার্থক্য না থাকলে কিন্তু চার্জ প্রবাহিত হবে না, আর চার্জ প্রবাহিত না হলে তড়িৎ প্রবাহিত হবে না। এখন চার্জ প্রবাহ সে ধনাত্মক চার্জই প্রবাহ হোক অথবা ঋণাত্মক চার্জ বা ইলেকট্রনই প্রবাহিত হোক না কেন, চার্জ কিন্তু প্রবাহিত হইতেই হবে। তাই এই ডিরেকশন নিয়ে কিন্তু এত মাথা ব্যথা আমাদের নেই। ঠিক আছে, তাহলে প্রচলিত দিকে আমরা বুঝতে পারলাম, উচ্চ বিভব প্রান্ত থেকে নিম্ন বিভব প্রান্তের দিকে ধনাত্মক চার্জ প্রবাহিত হয় এবং এই ধনাত্মক চার্জ প্রবাহের দিককেই প্রচলিত নিয়ম অনুযায়ী তড়িৎ প্রবাহের দিক ধরা হয়। আমরা যে সার্কিট গুলো অ্যানালাইসিস করবো এই বইয়ের মধ্যে বা আমাদের সিলেবাসে আমরা এই তড়িৎ প্রবাহের দিক বলতে কিন্তু প্রচলিত দিক ব্যবহার করব, ইলেকট্রন প্রবাহের দিক কিন্তু ব্যবহার করব না। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে একটা প্রস্থচ্ছেদের একটা তারের মধ্য দিয়ে বা পরিবাহী তারের মধ্য দিয়ে, আরো একটা কথা বলে নিই, এখানে এখানে আমরা সবকিছু আলোচনা করব হচ্ছে পরিবাহী তার নিয়ে, আমরা কিন্তু এখানে অর্ধ পরিবাহী নিয়ে আলোচনা করব না। ঠিক আছে, এখানে শুধুমাত্র আমরা পরিবাহী তার নিয়ে আলোচনা করব। ওকে, পরিবাহী নিয়ে আলোচনা করব। ওকে, এটা একটা তার, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে মনে করো এ, এটার মধ্যে দিয়ে কি পরিমাণ চার্জ একক সময়ে প্রবাহিত হয় সেটা দ্বারা আমরা তড়িৎ প্রবাহের পরিমাপটা করব, তড়িৎ প্রবাহের পরিমাপটা করবো আর কি। ঠিক আছে, এখন এখানে একটা বড় প্রশ্ন থেকে যায় যে তড়িৎ প্রবাহের সময় আমাদের ওই যে ছোট ক্লাস থেকে শিখে আসতেছি যে তড়িৎ প্রবাহে যে বাধা প্রদান করে তাকে রোধ বলা হয়। রোধের ধারণাটা একটু শিখে নেব আমরা ছোট করে। ঠিক আছে, পরিবাহীর মধ্য দিয়ে আমরা যখন রোধের ধারণাটা দিব, হ্যাঁ, তখন কিন্তু অবশ্যই আমি ইলেকট্রন নিয়ে কথা বলবো, ইলেকট্রন নিয়ে কথা বলবো। আচ্ছা, পরিবাহীর মধ্যে যে মুক্ত ইলেকট্রন গুলো আছে, মুক্ত ইলেকট্রন গুলো আছে পরিবাহীর মধ্যে আমরা জানি এবং আমরা পড়ে এসেছি বা পড়ে অলরেডি জানি, 9-10 থেকে জানি যে পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকায় কিন্তু পরিবাহীগুলা উত্তম, পরিবাহী তারগুলা কিন্তু বা কপার বলো হচ্ছে বা আরো যেগুলো আছে গোল্ড বলো, এগুলো কিন্তু সহজেই তড়িৎ প্রবাহিত করতে পারে। ঠিক আছে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি বলেই কিন্তু এগুলোকে আমরা পরিবাহী বলি। যাই হোক, পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন প্রবাহের ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, এটা নিয়ে আমাদের আর এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন গুলো
প্রবাহের ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তো পরিবাহের মধ্যে অনুপরমাণু, পরিবাহের মধ্যে তো তার একটা অনুপরমাণু সমূহ আছেই, অনুপরমাণু সমন্বয়ে তো একটা পরিবাহী তৈরি। তো এই অনুপরমাণু, মনে করে এই পরিবাহের মধ্যে অসংখ্য অনুপরমাণু আছে। পরমাণু ধরলাম, কপারের তার, মনে করে এটা একটা কপারের পরিবাহী তার একটা, হ্যাঁ, এটার মধ্যে অসংখ্য অনুপরমাণু আছে, ঠিক আছে। তো যখন ইলেকট্রন গুলা প্রবাহিত হবে, মনে করো দুই প্রান্তে আমি একটা বিভব পার্থক্য প্রয়োগ করেছি, ইলেকট্রন গুলা যদি প্রবাহিত হয়, ইলেকট্রন গুলো যদি প্রবাহিত হয়, ইলেকট্রন যদি প্রবাহিত হতে থাকে, দেখো খেয়াল করে, তখন কিন্তু এই পরিবাহীর যে অনুপরমাণু গুলো আছে তার সাথে কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়। ভালো করে খেয়াল করো, ইলেকট্রন গুলা যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, প্রবাহিত হচ্ছে, তখন এই যে পরিবাহীর যে অনেক অসংখ্য অসংখ্য কি আছে, অণু আছে, পরমাণু আছে, এগুলোর সাথে কিন্তু সংঘর্ষে লিপ্ত হচ্ছে। সংঘর্ষে লিপ্ত হওয়ার মানে হচ্ছে ইলেকট্রন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে বাধা প্রাপ্ত হচ্ছে। ইলেকট্রন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে বাধা প্রাপ্ত হচ্ছে। এই বাধাটাকেই আমরা বলছি রোধ। এই বাধাটাকে আমরা বলছি রোধ। তার মানে ইলেকট্রন যে আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চাচ্ছে, একটা বাধার সম্মুখীন হচ্ছে। তো ইলেকট্রনের যাওয়া মানে কি? কারেন্ট, তড়িৎ প্রবাহের যাওয়া, তড়িৎ প্রবাহিত হওয়া। তো তড়িৎ প্রবাহ, এই জন্য আমরা বলে থাকি যে তড়িৎ প্রবাহে যে বাধা দেয়, ঠিক আছে, তড়িৎ প্রবাহে যে বাধা দেয় সেটাই, সেই ধর্মটাকেই বলা হচ্ছে পরিবাহী রোধ, ঠিক আছে। তাহলে আমরা বলি আবারও যে তড়িৎ প্রবাহের যে বাধা প্রদান করে পরিবাহের যে ধর্মটা, যে ধর্মের কারণে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়। ছোট ক্লাস থেকে আমরা পড়ে এসেছি যে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় যে বাধার সম্মুখীন হয়, সেটাই হচ্ছে, সেই বাধাটাই হচ্ছে রোধ। বাধাটা কিভাবে সম্মুখীন হয় একটু বুঝলাম, যে ইলেকট্রন যখন যাচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, তখন ওই পরিবাহকের যে ইয়াগুলো আছে, অনুপরমাণু গুলা আছে, তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় বা বাধার সম্মুখীন হয়, ঠিক আছে, সংঘর্ষে লিপ্ত হয়। কারণ সামনে তো অনেক অনুপরমাণু, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন, তাদের সাথে যখন সংঘর্ষে লিপ্ত হচ্ছে, তার মানে কি বাধার সম্মুখীন হচ্ছে। এই বাধাটাকে আমরা রোধ বলছি, ঠিক আছে, এই বাধাটাকে আমরা রোধ বলছি। এখন প্রশ্ন হচ্ছে, ছোট্ট করে আরো একটু বলে নিই, যেহেতু আমরা তড়িৎ প্রবাহ নিয়ে কথা বলবো, পরবর্তীতে হয়তো বা সংক্ষিপ্ত হবে ক্লাসগুলা, যেহেতু আমরা একেবারে শুরু করেছি চলো তড়িৎ, তো দুই একটা কথা না বললেই না। তো যদিও বলেছি যে সংক্ষিপ্ত ভাবে ক্লাস নেব, ক্লাস নেওয়ার সময় আসলে সংক্ষিপ্ত বিষয়টা একটু থাকে না, কিছু জিনিস না বললে আসলে মনে হয় যে ক্লাসটা সম্পূর্ণ হচ্ছে না, ঠিক আছে। তো এখন আমরা বারবার বলি যে তড়িৎ প্রবাহ বা ওই তাপমাত্রা বৃদ্ধি করলে তড়িৎ রোধটা বৃদ্ধি হয়ে যায়। তাপমাত্রা বৃদ্ধি করলে রোধটা বৃদ্ধি হয়ে যায়। দেখো তো, একটা পরিবাহকের মধ্যে যে অনুপরমাণু সমূহ আছে, এই অনুপরমাণু সমূহ কিন্তু সর্বদা কিন্তু একটা, তাদের মধ্যে বিভিন্ন রকম গতি থাকে, বিভিন্ন রকম গতি থাকে। কি রকম গতি? মনে করো হচ্ছে রৈখিক গতি, মনে করো হচ্ছে কম্পন গতি, ঘূর্ণন গতি, বিভিন্ন রকম গতি থাকে। কিন্তু তোমরা ওই অভ্যন্তরীণ শক্তি বিষয়ে পড়েছিলাম যে বিভিন্ন রকম গতির কারণে ওই পদার্থের মধ্যে এক ধরনের শক্তি সঞ্চিত থাকে, যেটা দ্বারা কাজ করার সামর্থ্য পাই, সেটাকে আমরা অভ্যন্তরীণ শক্তি বলি। ওই রকম এটাও তো একটা পদার্থ, এটাই তো একটা মৌল, ঠিক আছে। তো এই যে তামার তার বা যে কোনো পরিবাহকই বলো না কেন, তার মধ্যে অণু পরমাণু আছে, তাদের মধ্যে কি আছে? রৈখিক গতি আছে, কম্পন গতি আছে, আবার ঘূর্ণন গতিও আছে। বিভিন্ন রকম গতি, কিন্তু সর্বদা কম্পনশীল, সর্বদা কিন্তু কাঁপছে, কম্পনশীল অবস্থায় আছে এই অণু পরমাণু সমূহ। তো তাপমাত্রা যদি তুমি বৃদ্ধি করো, রৈখিক গতি বলো, কম্পন গতি বলো বা ঘূর্ণন গতি বলো, সবকিছুই কিন্তু বেড়ে যাবে। মনে করো কম্পনটা বেড়ে গেল, এরকম 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 বেশি বেশি কম্পন হচ্ছে। তো বেশি বেশি যখন কম্পন হয়, তাহলে ইলেকট্রন যখন যাচ্ছে, ইলেকট্রন যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে, বেশি সংখ্যক সংঘর্ষের সৃষ্টি হচ্ছে ওই ইলেকট্রনের সাথে ওই অনুপরমাণু সমূহের। একেবারে সিম্পল কমন সেন্স, ঠিক আছে। যত বেশি আমার কম্পন বেশি বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি মানে কি, অনুসমূহের রৈখিক গতিশক্তি, কম্পন গতিশক্তি সবকিছুই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর বৃদ্ধি পেলে কি হচ্ছে, ওই ইলেকট্রনের সাথে, মুক্ত ইলেকট্রনের সাথে আমার হচ্ছে অনুপরমাণুর সাথে অনুপরমাণু সমূহের সংঘর্ষ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর সংঘর্ষ সংখ্যা বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে ইলেকট্রনটা কিন্তু সামনের দিকে তাড়াতাড়ি আগাতে পারছে না, মানে আগাতে, তাই সে বেশি বাধার সম্মুখীন হচ্ছে। তার মানে বেশি বাধার সম্মুখীন হচ্ছে, এটাকে যদি আমরা বলি তাহলে কি বলতে হয়, রোধের পরিমাণটা বেশি হয়ে গেছে। আমরা যখন রোধ কথাটা বলবো তখনই বুঝে ফেলবো
যে পরিবাহকে বাধার পরিমাণ বেশি, রোধের পরিমাণ বেশি। রোধের পরিমাণ কম, বাধার পরিমাণ কম। কিসে বাধার পরিমাণ কম? ইলেকট্রনের প্রবাহে বা তড়িৎ প্রবাহে। ইলেকট্রনের প্রবাহে বা তড়িৎ প্রবাহে, বা তুমি আরো ছোট্ট করে বলতে পারো চার্জ প্রবাহে বাধা। ঠিক আছে, চার্জ প্রবাহে বাধাটা বলতে পারো, কোনো সমস্যা নাই। চার্জ প্রবাহে বাধা, ইলেকট্রন প্রবাহে বাধা বা তড়িৎ প্রবাহে বাধা। ওকে, তো বেসিক্যালি ইলেকট্রন প্রবাহে বাধা, যেহেতু ইলেকট্রনের প্রবাহটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। যদিও আমরা এখানে দিকটা কিন্তু, তড়িৎ প্রবাহের দিকটা কিন্তু প্রচলিত দিক অনুসারে কিন্তু সার্কিটের মধ্যে কিন্তু ডিরেকশনটা দিব। এই ডিরেকশনটা কিন্তু ম্যাটার করে না, সেটা আগেই বলেছি। ঠিক আছে, যে কোন দিকে প্রবাহিত হচ্ছে বা কোন দিকে প্রবাহিত হচ্ছে না, এটা কোনো ব্যাপার না। ওকে, এখন খেয়াল করে দেখো, তাহলে আমরা বুঝলাম যে একটা পরিবাহকের তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তার রোধের পরিমাণটা বেশি হয়। ঠিক আছে, রোধের পরিমাণটা বেশি হয়। তো এই রোধের পরিমাণ কি পরিমাণ বেশি হয় না নিয়ে একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা আমরা একটু জেনে রাখবো, যদিও লিখতে চাইছিলাম না, একটু লিখে ফেলি। আর থেটা ইজ ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা থেটা, এটুকু এখানে থাকে এখানে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম থেটা, এটা আর থেটা মানে হচ্ছে এই রোধের কিন্তু একটা ইকুয়েশন, মানে তাপমাত্রা বৃদ্ধির সাথে রোধ কি পরিমাণ হারে বৃদ্ধি পায় সেটার একটা ইকুয়েশন। ওকে, যে আর থেটা মানে হচ্ছে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, আর নট জিরো, আর জিরো মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, আর আলফা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। এটা নিয়ে আমি এখন আর কথা বলবো না, উষ্ণতা গুণাঙ্ক আমি বলেছি, এটা পরে পড়াবো অবশ্যই। আপাতত আমরা পড়লাম তড়িৎ প্রবাহের ফলে পরিবাহকের মধ্য থেকে একটা ধর্ম আছে, যে ধর্মের কারণে ওই তড়িৎ প্রবাহে যে বাধার সৃষ্টি হয় সেটাকে আমরা রোধ বলছি। রোধটাকে কিন্তু আমরা V = IR দ্বারা সংজ্ঞায়িত করব না, ওইটা কিন্তু আমার গাণিতিক একটা ইকুয়েশন। রোধ বলতে আমরা ফিজিক্যাল ডেফিনেশনটাই দেব, কি যে তড়িৎ প্রবাহের ফলে যে পরিবাহকের যে ধর্মের কারণে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধা প্রাপ্ত হয়। আর তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা আমরা কি দিলাম? যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে চার্জ প্রবাহিত হয়, তোমরা একটু ছোট্ট করে যদি বলতে চাও, মানে মনে রাখার জন্য বলবা যে চার্জ প্রবাহের হার প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে, তাকে তড়িৎ প্রবাহ বলে। হ্যাঁ, পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে চার্জ প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তো বুঝতেই পারছো যে আমরা যদি একটু ইকুয়েশন আকারে লিখি, আমরা লিখবো হচ্ছে I = Q ভাগ হচ্ছে T। এই যে মনে করো যে কোনো প্রস্থচ্ছেদ কিন্তু বলেছি আমি, যে কোনো প্রস্থচ্ছেদ, খালি আমরা দেখবো যে কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে এবং কত সময়ে প্রবাহিত হচ্ছে। ধরে নিলাম আমরা যে এটার মধ্য দিয়ে, এই পরিবাহকের মধ্য দিয়ে যে কোনো প্রস্থচ্ছেদ হতে পারে, ক্ষেত্রফল। ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ওই তারের বা পরিবাহকের যে কোনো পরিমাণ হতে পারে। চার্জ কতটুকু প্রবাহিত হয়েছে T সময়ে, ধরে নিলাম আমরা টি সময়ে Q পরিমাণ চার্জ প্রবাহিত হয়েছে, তাহলে আমাদের তড়িৎ প্রবাহ হবে I = Q/T। ঠিক আছে, এটার আমরা ওই ডিটেলস এখন আর পড়বো না, এটার ডিফারেন্সিয়াল রূপগুলো আছে, প্রবলেমগুলো আছে, ওগুলো আজকে আর এখন আর দেখবো না। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত আসলাম। তড়িৎ প্রবাহের দিক তাহলে আমরা বুঝলাম, ইলেকট্রনের দিক আর তড়িৎ প্রবাহের দিক কিন্তু পুরাই উল্টা আমরা এখানে যেটা দেখছি, মানে আমরা প্রচলিত যখন নিয়ম অনুসারে ব্যাখ্যা করব। আচ্ছা, এবার আসো রোধ নিয়ে কথা বলবো। রোধে চলে আসলাম। রোধের তো আমরা সংজ্ঞা শিখলাম, রোধের সংজ্ঞা তো আর পরীক্ষায় আসবে না। রোধ, তো রোধের হচ্ছে সূত্রাবলী পড়বো এখন, রোধের সূত্রাবলী, এটা ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, এটা অ্যাডমিশন টেস্টেও আসে অনেক। রোধের সূত্রাবলী, রোধের দুইটা সূত্র আছে। রোধের সূত্রাবলী, 1 নাম্বার হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, ঠিক আছে, আর 2 নাম্বারটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। দৈর্ঘ্যের সূত্র কি বলছে যে R = L বলছে, মনে রাখবো আমরা R = L বলছে, R = L। রোধের সাথে একটু ওহমের সূত্রটা আগে পড়াইলে মনে হয় ভালো হইতো। ঠিক আছে, আচ্ছা ওহমের সূত্রটা আমি পড়াচ্ছি, ওহমের সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। তো রোধের সূত্রটা একটু বলে নিই। তো রোধের সূত্রটা হচ্ছে যে R = L, অর্থাৎ পরিবাহীর রোধ
দৈর্ঘ্যের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। মানে দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে, দৈর্ঘ্য যত কমবে রোধ তত কমবে। ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখা অবশ্যই দরকার, সেটা হচ্ছে এই যে সূত্রটা লিখেছি এটা কিন্তু অবশ্যই স্থির তাপমাত্রার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ওহমের সূত্র কিন্তু স্থির তাপমাত্রার ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, স্থির তাপমাত্রায় তাহলে আমরা একটু ছোট করে বলে নিলাম যে এটা স্থির তাপমাত্রা কিন্তু। ঠিক আছে, স্থির তাপমাত্রা কিন্তু অবশ্যই লাগবে, মানে স্থির, এগুলো সূত্র আর পরীক্ষায় আসে না। হ্যাঁ, যে সূত্র বিবৃতি করা পরীক্ষায় আসে না। ঠিক আছে, কিন্তু নৈর্ব্যক্তিকের জন্য তো আসতে পারে, ওই যে অপশনের মধ্যে থাকতে পারে সত্য মিথ্যা মেডিকেল অ্যাডমিশন টেস্টে। স্থির তাপমাত্রায় তাহলে কি বলবো, পরিবাহীর যদি আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা স্থির থাকে তাহলে ওই পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতে পরিবর্তিত হয়। তার মানে হচ্ছে, মনে করো 1 মিটার দৈর্ঘ্যের একই তার, মনে করো একই উপাদানের তৈরি এরকম একটা তার আমি দাগালাম। ঠিক আছে, একই উপাদানের তৈরি একটা তার দাগালাম, এটা একটা মনে করো একটা তার, এটা একটা তার। হ্যাঁ, এটা দৈর্ঘ্য মনে করো হচ্ছে, এটা রোধ, এটার দৈর্ঘ্য যতটুকু মনে করো এটা রোধ হচ্ছে 1 ওহম। তাহলে এটা যদি আমি দৈর্ঘ্যটা ডাবল করে দিই, এটার দৈর্ঘ্যটা একই তার, কিন্তু দাগাতে হয়তো বা সেম হবে না আমার। হ্যাঁ, একই তার, একই রকম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কিন্তু চিকন মোটা কিন্তু করি নাই। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই থাকার অর্থ হচ্ছে যেমন ছিল তেমনই আছে, মোটাও হয় নাই, ওই তারটা চিকনও হয় নাই। তার মানে এ কিন্তু স্থির, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন এইটার দৈর্ঘ্য মনে করো এল, এটার দৈর্ঘ্য মনে করো 2L, মনে করো এইটার এই প্রথম তারের দৈর্ঘ্য একই তার, কিন্তু দুইটা, এই দুইটা মনে করো একই তার, একই উপাদানের তৈরি তার। ঠিক আছে, এইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, কিন্তু দৈর্ঘ্য এখানে এল, এখানে দৈর্ঘ্য হচ্ছে 2L। এইটার রোধ যদি 5 ওহম হয়, এইটার রোধ হবে 10 ওহম। খুবই সিম্পল কথাবার্তা। ঠিক আছে, সমানুপাতে পরিবর্তিত হয়, দ্বিগুণ হলে দ্বিগুণ, 3 গুণ হলে 3 গুণ, 4 গুণ হলে 4 গুণ, অর্ধেক হলে অর্ধেক। ওকে, একই তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি পরিবর্তন না হয়, এই যে এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, আবার বলছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি পরিবর্তন না হয়, অর্থাৎ তারটা যদি চিকন বা মোটা না করি আমি টেনে টুনে, তাহলে এল দৈর্ঘ্যের তারের রোধ যদি 1 ওহম হয়, তাহলে 2L এর জন্য 2 ওহম, 3L এর জন্য 3 ওহম, 4L এর জন্য 4 ওহম হবে। এটাই হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। ওকে, এবার আসো, আশা কি বোঝার বাকি নেই। ঠিক আছে, এখন যদি তোমাকে বলি যে এই তারটা, এই যে এক 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 এই যে প্রথম যে তারটা 1 নম্বর তার দিলাম, 2 নয়, একই তার, এটা আর এটা নাম্বারিং করলাম, এই তারটাকে টেনে আমি 2 মিটার ডাবল করে ফেলছি। এই তারটাকে আমি হাত দিয়ে টেনে, দুই প্রান্তে ধরে হাত দিয়ে টেনে আমি দুই দৈর্ঘ্য দ্বিগুণ করে ফেলেছি। তাহলে কি হবে? তাহলে কিন্তু আবার মনে করো না যে এটা রোধ যদি 1, এটা রোধ 2, তাহলে হবে না, কিন্তু তাহলে কিন্তু আর হয় নাই, সেটার অঙ্ক আমি করাবো পরে। কারণ তখন তো আমি যখন টেনে একটা তারকে ডাবল করছি, দ্বিগুণ করে দৈর্ঘ্য করছি, একই তারকে টেনেই আমি ডাবল করছি। ঠিক আছে, একটা তারকে টেনে আমি ডাবল করছি, তার মানে কি? তার মানে হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর স্থির নেই, কমে গেছে। তুমি দেখো তো, একটা মোটা তারকে, মনে করো একটা রাবারকে চিন্তা করো তো, একটা রাবারকে তুমি টানো তো, মনে মনে একটু রিয়েল লাইফে চিন্তা করো তো, রাবার যদি টেনে তুমি 2 গুণ 3 গুণ করো, ওই রাবারটা যে অবস্থা, যে যতটুকু পরিমাণ চিকন ছিল বা মোটা ছিল, টানার পরে কি সেই পরিমাণ মোটা বা চিকন থাকবে? না, চিকন হয়ে যাবে কিন্তু অনেকটাই। তুমি একটা তারকে, রাবারকে টেনে অনেকটাই তুমি টেনে ডাবল বা 3 গুণ করেছো, দেখবা যে রাবারটা চিকন হয়ে গেছে, তার মানে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে গেছে। তখন কিন্তু এই সূত্র আর কিন্তু খাটবে না, কারণ কি, একই সাথে সে কিন্তু চিকনও হয়ে গেছে, একই সাথে তার দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে, একই সাথে তার হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও কমে গেছে, তখন কিন্তু প্রযোজ্য হবে না। প্রযোজ্য কখন? এটা। এবার দেখো 2 নাম্বারটা, 2 নম্বর হচ্ছে প্রস্থচ্ছেদের সূত্র। তাহলে ওই ধরনের ঘটনা ঘটলে কি করবো, সেটা অঙ্ক করাবো আমি। ঠিক আছে, ওইটা দুইটাই পরিবর্তনশীল ধরে করতে হবে, যে আমার তার আমি টেনে লম্বা করলাম, পাশাপাশি আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে গেল বা বেড়ে গেল বা পরিবর্তন হলো, সেক্ষেত্রে আমার দুইটাকেই পরিবর্তনশীল ধরতে হবে।
একটা পরিবর্তনশীল ধরে তখন আর অঙ্ক হবে না। ওকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলা হচ্ছে r প্রপোর্শনাল টু 1/a। তার মানে কি এল ধ্রুব, কিন্তু এল ধ্রুব মানে এল অপরিবর্তনশীল। আর বুঝতেই পারছো তাপমাত্রা কিন্তু স্থির হতে হবে, স্থির তাপমাত্রা ছাড়া এগুলো সূত্র কোনোটাই খাটবে না। ঠিক আছে, ওহমের সূত্র স্থির তাপমাত্রার ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, এখন এই যে r প্রপোর্শনাল টু 1/a কথা দ্বারা আমরা বোঝাচ্ছি যে একটা তার আছে, একটা তার আছে, নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা তার আছে। এই যে নির্দিষ্ট দৈর্ঘ্য কেন বলছি, এল ধ্রুব, নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা তার কোনোভাবে যদি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমাই আমি, হ্যাঁ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কমে যায় তাহলে তার দৈর্ঘ্য রোধটা কিন্তু বেড়ে যাবে। আবার যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি বেড়ে যায় রোধটা কিন্তু কমে যাবে। তাহলে এখন যখন এটা আমি ব্যাখ্যা দিতে পারি, একটা সুন্দর একটা ব্যাখ্যা দিতে পারি, দেখি ব্যাখ্যাটা পারি কিনা। চিকন তারের রোধ বেশি নাকি মোটা তারের রোধ বেশি? সেম ম্যাটেরিয়াল মনে করো, চিকন তারের রোধ বেশি নাকি মোটা তারের রোধ বেশি, বলো দেখি। এটা দিয়ে বলতে পারি আমরা, চিকন তারের রোধ বেশি নাকি, চিকন তারের রোধটা বেশি হবে। কারণ চিকন তার মানে কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ছোট। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তোমরা মানে সবাই বুঝো, এই যে আমি যে কলমটা দেখাই, এই যে কলমের যে গোল দিয়ে ঘুরলে যে প্রস্থচ্ছেদ, এই যে এইটা, ঠিক আছে, এই পুরা কলমের ক্ষেত্রফল কিন্তু না, এটা কিন্তু তারের পুরা ক্ষেত্রফল, এটা না। এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এই যে প্রস্থ বরাবর, যে এই বরাবর, সেটাকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলছি। ঠিক আছে, তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কমে যায় বা তার যদি চিকন হয় তাহলে কিন্তু, ঠিক আছে, ওকে। তাহলে এখন মনে করেন নির্দিষ্ট দৈর্ঘ্যের তার নিলাম আমি, নির্দিষ্ট ম্যাটেরিয়াল, নির্দিষ্ট এলিমেন্টের একটা তার, ঠিক আছে, এটা নিলাম, এই যে একটা তার নিলাম। ওকে, তো আমি ওইটার একটা চিকন তার নিলাম, একই সমান, একই সমান, কিন্তু ছোট বড় দাগালে দাগালে ধরে নেব আমরা যে সমান সমান দাগাইছি। এই যে তিনটা তার নিলাম, একই ম্যাটেরিয়াল, একই এলিমেন্টের তিনটা তার, মনে করো কপারের তিনটা তার নিয়েছি, 1 2 3। এটার দৈর্ঘ্য এল, এটার দৈর্ঘ্য এল, এটার দৈর্ঘ্য এল। এই সূত্র বলছে আমাকে, এই সূত্র আমাকে বলছে যে বলতো কোনটা রোধ সবচেয়ে বেশি হবে। এইটা রোধ, এটা দেখো দেখতে সবচেয়ে চিকন লাগতেছে, দেখো খেয়াল করে, এটা রোধ সবচেয়ে বেশি হবে, এটা রোধ তার চাইতে একটু কম হবে, এইটা রোধ সবচাইতে কম হবে। তার মানে মোটা তারের রোধটা সবচাইতে কম হবে। তাহলে মোটা তারের রোধ যদি কম হয়, আগেই বলেছি যে রোধ কম মানে বাধা কম, আর বাধা কম মানে তার মধ্য দিয়ে ইলেকট্রন বা তড়িৎ প্রবাহ সহজেই ঘটবে। তার মানে আমরা এখন বলতে পারি যে এটা দিয়ে ব্যাখ্যা করতে পারি যে মোটা তারের মধ্য দিয়ে সহজেই তড়িৎ প্রবাহিত হয় কম্পারেটিভলি, কার তুলনায়, চিকন তারের তুলনায়। কারণ চিকন তারের বাধা বেশি, রোধ বেশি মানে কি বাধা বেশি, তড়িৎ প্রবাহ হয় কম। মোটা তারের কি হবে তাহলে, মোটা তারের রোধ আমার কম, তড়িৎ প্রবাহে বাধাটা কম, অর্থাৎ তড়িৎ প্রবাহ বেশি প্রবাহিত হয়। ওকে, তাহলে এই দুটা গেল আমাদের সূত্র, একটা হচ্ছে রোধের সূত্র, একটা হচ্ছে রোধের সূত্র, একটা হচ্ছে দৈর্ঘ্য সূত্র, একটা হচ্ছে প্রস্থচ্ছেদের সূত্র। প্রস্থচ্ছেদের সূত্র বা ক্ষেত্রফলের সূত্র বলতে পারো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, এখন দেখো, এখন যে তোমাকে একটা অঙ্ক করাই এই এটা দিয়ে, তো আমরা এই দুটাকে একটু ইয়া করি, একত্রে করি, আর প্রপোর্শনাল টু এল ভাগে। তো কখন আমাদের এটা দরকার হয়, দুইটাই মনে করে পরিবর্তনশীল একই সাথে। এখানে কিন্তু এখানে এল ধ্রুব, এখানে আবার দেখো এ ধ্রুব ছিল, যে এ এ সেম সেম ছিল, তো দুইটাই তো পরিবর্তন হতে পারে। এটা আমি একটা তারকে মনে করো টেনে বড় করলাম, টেনে বড় করলাম, ঠিক আছে। মনে করো আমাদের দোকানে দেখবা ওই একটা এরকম করে পেঁচা পেঁচা অনেক বড় জায়গা করে তার কিন্তু সাজিয়ে রাখা হয়, ওখান থেকে তার কেটে দেয় তোমাকে। তুমি যদি বলো 5 মিটার দেন বা 10 ফিট 20 ফিট দেন, ঠিক আছে, তখন তোমাকে কিন্তু কেটে দেওয়া হয়। এইটা এক বিষয়, যে 10 মিটার 20 মিটার 40 মিটার এই তারটা। এখন যদি তুমি মনে করো না স্যার আমি ওই 1 মিটারকে টেনে 2 মিটার করবো, সেটা আলাদা কথা, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আবার এটা খাটবে না বা এটাও খাটবে না, তখন দুইটা একত্রে খাটাতে হবে। কারণ আমি টেনে বড় করছি, তার মানে কি একই সাথে দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে, একই সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও পরিবর্তন হচ্ছে, তখন আমাদের দুটাই পরিবর্তনশীল। দুটাই পরিবর্তনশীল মানে কি, এটার মধ্যে থাকবো আমরা। তো আর ইজ ইকুয়াল টু রো এল ডিভাইড বাই এ। এ রো হচ্ছে তারের উপাদানের আপেক্ষিক রোধ, তারের উপাদানের আপেক্ষিক রোধ। এটা এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, এই আপেক্ষিক রোধটা রো বলেছি এখানে আমরা। ওকে, তো এটাকে বলছি আমরা, এটা এই সূত্রটা আমরা ব্যবহার করব তখন যখন দুইটা একই সাথে পরিবর্তনশীল, তখন কিন্তু আমরা
এই সূত্রটা ব্যবহার করব, যে আমার দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও পরিবর্তন হয়, তখন আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করব। দুটো একত্রে পরিবর্তনশীল, ঠিক আছে। আর শুধুমাত্র দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে এইটা, শুধুমাত্র এটা, ঠিক আছে। আমি যদি এখন তোমাকে বলি, দেখো তো, যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করলাম, দ্বিগুণ হলে করলাম না, দ্বিগুণ হলে রোধ অর্ধেক হবে, দ্বিগুণ হলে অর্ধেক, উল্টা দ্বিগুণ হলে অর্ধেক, 3 গুণ হলে 1/3, 4 গুণ হলে 1/4, উল্টা কথা। 1/4 হলে 4 গুণ, অর্ধেক হলে দ্বিগুণ, উল্টা কিন্তু, শুধুমাত্র এটা দিয়ে। সূত্রটা কিন্তু আমি সময় নিয়ে পড়াচ্ছি, এগুলো যেন ভুল না হয়, ঠিক আছে, এগুলো যেন একেবারেই ভুল না হয়, কারণ আমি প্রত্যেকটা চ্যাপ্টারে শুরু করার সময় একটু সময় নিয়েই শুরু করি, পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের আর সময় লাগবে না। তো এখন আর ইজ ইকুয়াল টু পেলাম রো এল ডিভাইড বাই এ। তো এখানে একটা কথা খুবই জরুরি বিষয়, রো এর সংজ্ঞাটা আমরা দিব, রোটা আসলে কি, আর এ ডিভাইড বাই এল। এখানে একটু তাকাবো আমরা সুন্দরভাবে, যে এখানে এ ইজ ইকুয়াল টু মনে করো 1 মিটার স্কোয়ার, আর এল ইজ ইকুয়াল টু মনে করো 1 মিটার। এই দুটো যদি আমি ধরে নিই, একটা তারের দৈর্ঘ্য ধরে নিলাম 1 মিটার, তাহলে আমরা কি পাচ্ছি একটু দেখো তো খেয়াল করে। তাহলে আমি সমীকরণ থেকে সুন্দর স্পষ্ট হয়ে পাচ্ছি রো ইজ ইকুয়াল টু আর। এটা কিন্তু আমাদের সংজ্ঞা হয়ে গেছে, এটা আপেক্ষিক রোধের সংজ্ঞা হয়ে গেছে। কি সংজ্ঞা? যে এই যেটাই সংজ্ঞা, আমি একটু দেখ বলছি, যে 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোন তারের রোধকে, ওই তারের রোধকে ও আপেক্ষিক রোধ বলে। ছোট করে বললাম, পরে সাজিয়ে গুজারে বলছি। মনে করো এই যে এইটা আমি একটু দাগালাম বড় করে, এই যে এটা তার নিলাম, মনে করো তামার তার নিলাম, এই তামার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু মনে করো হচ্ছে 1 মিটার স্কয়ার, এবং এটার দৈর্ঘ্য হচ্ছে মনে করো হচ্ছে 1 মিটার। তাহলে এটার একটা রোধ আছে কি নাই? হ্যাঁ আছে। এই রোধটাকেই বলবো আমরা তামার আপেক্ষিক রোধ, ঠিক আছে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এই তামার তারটাকে অর্ধেক করব, কাটবো, বড় করব, বাঁকাবো, চাকাবো, তাহলে আপেক্ষিক রোধের পরিবর্তন হবে? নো, আপেক্ষিক রোধের পরিবর্তন হবে না। কেন? আপেক্ষিক রোধের সংজ্ঞা বলছে কি, যখন তোমার হচ্ছে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হবে 1 মিটার স্কয়ার, এবং যখন আমার দৈর্ঘ্যটা হবে হচ্ছে 1 মিটার, তখন যে রোধটা পাবো তখনকার রোধটাকেই বলবো আমরা আপেক্ষিক রোধ। তো সমস্যা কোথায়? তো এখন আমি এটাকে কেটেছি বা ভেঙেছি বা ছিঁড়েছি, তো সমস্যা তো নাই, ওইটাকে আবার ভেঙে চুরে যাই করো না কেন, ওই উপাদানের তারটা যখন 1 মিটার হবে, যখন তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে 1 মিটার স্কয়ার, তখনকার রোধটাকে বলবো কিন্তু আমরা আপেক্ষিক রোধ। সুতরাং কাটা ফাটা ছিঁড়া গেলে কিন্তু কোনো একটা ম্যাটেরিয়ালের, কোনো একটা এলিমেন্টের, কোনো একটা পরিবাহীর আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে না নির্দিষ্ট তাপমাত্রায়। নির্দিষ্ট তাপমাত্রা আমি বারবার বলেছি যে নির্দিষ্ট তাপমাত্রা, যেহেতু প্রথমেই আমরা কিন্তু এটা আলোচনা করে নিয়েছি যে তাপমাত্রার পরিবর্তনে কিন্তু রোধের পরিবর্তন হয়, সুতরাং ওইটা কিন্তু আমরা সবসময় আমার মাথায় মধ্যে থাকবে যে নির্দিষ্ট তাপমাত্রা পরিবর্তন হওয়া যাবে না, তাহলে তো এমনিতেই রোধ পরিবর্তন হয়, ঠিক আছে। তো তাপমাত্রা পরিবর্তন হলে আপেক্ষিক রোধ পরিবর্তন হবে। পরিবর্তনশীল রোধ অল টাইম পরিবর্তনশীল, তাপমাত্রার সাথে সম্পর্কিত, প্রথমে আমরা এই জন্য বলে নিয়েছি। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধের পরিমাণ কখনোই কম বা বেশি হবে না নির্দিষ্ট তাপমাত্রায়। ওকে, তাহলে আমাদের আপেক্ষিক রোধের সংজ্ঞাটা কি? সংজ্ঞার মধ্যেই এটার উত্তর আছে যে পরিবর্তন হবে না। 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলবো আমরা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বলবো 1 মিটার স্কয়ার, ক্ষেত্রফল না কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এবং 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন পরিবাহী রোধকে ওই তার উপাদানের আপেক্ষিক রোধ বলে। একটু সামনে কথাটা একটু অ্যাড করে দেব, নির্দিষ্ট তাপমাত্রায়, ঠিক আছে। নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট পরিবাহী রোধকে বলবো ওই পরিবাহীর আপেক্ষিক রোধ, বা ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ। আসলে উপাদানের আপেক্ষিক রোধ হয়, উপাদান, পরিবাহীটা একটা উপাদানের তৈরি, ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ। আশা রাখি আপেক্ষিক রোধটা আমরা পারলাম। এখন দেখো তো আপেক্ষিক রোধের এককটা পরীক্ষায় খুবই আসে, এককটা মনে হয় পারার কথা। এই যে রোধের একক হচ্ছে ওহম, এ মানে হচ্ছে ক্ষেত্রফল, তার একক হচ্ছে মিটার স্কয়ার, এলটা মানে হচ্ছে দৈর্ঘ্য, তার একক হচ্ছে এল মানে দৈর্ঘ্য, তার একক হচ্ছে মিটার। সুতরাং আমাদের
কি বলে এককটা হবে ওহম মিটার। এই যে ওহমের চিহ্নটা এরকম, তোমরা অলরেডি 9-10 থেকে পড়ে আসছো। আর উপরে মিটার স্কয়ার, নিচে একটা মিটার, ওহম মিটার। ঠিক আছে, এককটা হচ্ছে ওহম মিটার। তো আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে আবার তড়িৎ অনেক কিছু বলে, পরিবাহিতাঙ্ক বলে, ওগুলোর মধ্যে আমি এখন আর যাচ্ছি না। আপাতত এই পর্যন্ত আমরা শিখলাম। ঠিক আছে, যে রোধের সূত্রাবলী, আপেক্ষিক রোধের সংজ্ঞা, আর রোধ সবসময় তাপমাত্রার সাথে সম্পর্কিত। আর এখানে আমরা স্টাডি করছি শুধুমাত্র পরিবাহী পরিবাহী নিয়ে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা অঙ্ক করতে চেয়েছিলাম। অঙ্কটা দেখো, যে যেটা বললাম যে একই সাথে যে একটা পরিবাহী রোধ মনে করো, একটি পরিবাহীর এই এখন কেটে গেলে আজকে আর লিঙ্ক দিব না। ঠিক আছে, শুরু করলাম। তোমরাও ঈদের আমেজে আছো, আশা রাখি সবার ঈদ ভালো কেটেছে। তো নেক্সট দিন থেকে একটু সময়টা বাড়িয়ে ক্লাস নিব। ঠিক আছে, আজকে এই 40 মিনিটসই থাক। একটি পরিবাহী রোধ মনে করো আর, এবং দৈর্ঘ্য হচ্ছে মনে করো হচ্ছে, ধরে নিলাম হচ্ছে এল। দৈর্ঘ্য টেনে টেনে লিখলাম, একটু টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে রোধ কত হবে? রোধ কত হবে? দেখো, একটা পরিবাহীর দৈর্ঘ্য ছিল হচ্ছে এল, এটাকে আমরা আর ছিল তার রোধ, আমরা টেনে তার দৈর্ঘ্যটাকে করেছি দ্বিগুণ, এবং রোধটা কত হবে? খেয়াল করে দেখো, যখন আমি টেনে তার দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করছি, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অবশ্যই কমবে। তোমার কমন সেন্স তুমি খাটাও, ইজিলি বুঝতে পারবা। কিন্তু আয়তনের কিন্তু পরিবর্তন হবে না, আয়তনের পরিবর্তন হবে না। তাহলে আয়তন, তাহলে V1 = V2 লিখলাম। মানে আদি আয়তনে যা থাকবে শেষ আয়তনও তাই থাকবে, এটা আমাদের সকলের জানা ছোট ক্লাস থেকে। আয়তন সমান সমান কি? আয়তন মানে হচ্ছে A ইন্টু এল। তাহলে এখানে A1 ইন্টু L1 লিখলাম। A1 মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য আদি অবস্থায়। আর শেষ অবস্থায় কি হবে? A2 ইন্টু L2। তাহলে আমরা দেখো তো, L1 ভাগ L2 = লিখবো হচ্ছে ভাগ হচ্ছে A1।